আমি যখন 119 কেজি ওয়েট ছিলাম তখন আমার কাছে নিজেকে অনেক বেশি সুন্দর লাগতো। ভাত, ডাল, ইভেন বিদেশের আলু ভর্তাও মজা না। যখনই দেশের বাইরে যাই আমার সাথে আমার কোলবালিশ যায়। বাংলাদেশের পাসপোর্টটা মনে হয় যে ইমিগ্রেশনে দেখলেই কিভাবে তাকায়। আমার মনে হয় আমি অলস, আমার জন্য বাংলাদেশ ঠিক আছে, আমি বাইরে গিয়ে সার্ভাইভ করতে পারবো না। দর্শক, স্বাগত জানাচ্ছি লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুন প্রেজেন্টস ইউটার্নে। আমাদের আজকের অতিথি হিসেবে আছে ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্যবসায়ী ফারিয়া নওয়াজ। কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, ভীষণ সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। পুরো একদম লুক চেঞ্জ। এই যে পরিবর্তনের গল্প, কোন ভাবনা, কোন চিন্তা থেকে আসলে এই পরিবর্তনটা? আচ্ছা, এটা গত 1 বছরে আমার 39 কেজি ওয়েট টোটালি কমেছে। তো এটা হচ্ছে আমি খেতে খুব পছন্দ করি, অনেক বেশি ঝাল, তেল, মশলা। তো খেতে 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 একটা পর্যায়ে আমার স্টমাক অসুস্থ হয়ে যায়। তো এরপর থেকে মানে একটার পর একটা রোগ হতে থাকে, আমি অসুস্থ হতে থাকি। আমি বাধ্য হই ওয়েটটা কমানোর জন্য। ওকে, খুব সহজ করে বললে, খাওয়া যেমন সুস্থতার জন্য জরুরি, আবার বেশি খাওয়া অসুস্থতারও অনেক কারণ বয়ে আনে। আসলে সেই জায়গা থেকে আসলে কতটুকু খাওয়া উচিত বলে মনে হয়? যতটুকু প্রয়োজন ততটুকুই খাওয়া উচিত। ওই যে রাত জেগে এটা খেতে মন চাচ্ছে, ওটা খেতে মন চাচ্ছে, ওটা খেলেই বিপদ। যতটুকু প্রয়োজন অতটুকু। ব্যক্তি ফারিয়া নওয়াজ হচ্ছে কি বেশি খেয়েছে মনে হয়? আমি অনেক বেশি ভাত খেয়েছি। ভাত, ফুচকা, বিরিয়ানি এগুলো বেশি খেয়েছি, যেটা আমি এখন আর খেতেই পারি না। ওকে, মিস করেন না? অনেক বেশি মিস করি, অনেক বেশি খারাপ লাগে, কিন্তু আসলে খেলে আমি এটা এখন আর ঝালই সহ্য করতে পারি না। ইভেন কম খেতে খেতে এমন অবস্থা হয়েছে আমি বেশি খাবার খেতেও পারি না। আমরা যেহেতু রাত জেগে কাজ করি, তো আমাদের ওই টাইমটাতেই কিন্তু আমাদের সবার ক্ষুধা লাগে, যে ফেসবুক স্ক্রল করতেছি, কিছু একটা খেতে থাকি, ওটাই সমস্যা। আর আপনি যদি রাত 8টা-9টার মধ্যে আমার ডিনারটা কমপ্লিট করে ফেলা যায়, ওয়েট অটো কমতে থাকে। সিরিয়াসলি? মানে আমরা যারা রাত 1টা, 1:30 বা 12টার পরে খাই তাদের জন্য এটা আমি তো এর আগে এরকমই খেতাম। রাত্রেবেলা 2টা-3টার সময় হুট করে একটা জিনিস খেতে মন চাইছে, রান্নাঘরে গিয়ে খাওয়া শুরু। বাট এখন আমি নিজেকে খুব কন্ট্রোল করি। খেতে মন চাইলে এতগুলা পানি খাই যে আর কিছু খাওয়ার জায়গা নাই। মানে স্টোমাকটা হচ্ছে একটু ফুল রাখা, একটু ফিল আপ করে রাখা। এমন হয়েছে যে খাচ্ছেন না কিন্তু খেতে ইচ্ছা করছে, ওই রাগটা পুরো আকিব ভাইয়ের উপর ঝাইরা দিচ্ছেন এরকম? আচ্ছা, যখন নাকি কম খাওয়া দাওয়া একটু হয় তখন মেজাজ এমনিতেই খিটখিটা হয়ে যায়। সবার সাথে চিলাচিলি করি, বিশেষ করে আমার বাসার মানুষ এটার শিকার সবচেয়ে বেশি। ওদের বাসায় যখন যাই ওরা আমাকে খুব খাবার অফার করে, এইটা খাও ওইটা খাও। তখন আমি ওদের সাথে দেখা যায় যে কন্ট্রোল না করতে পেরে চিলাচিলি করতেছি, কেন তোমরা খাইতে বলতেছো, তোমাদের বাসায় আর আসবো না। তো না খাইলে না অটো মেজাজ খিটখিটা থাকে। আর সুগার যখন অফ হয়ে যায় তখন আমার মনে হয় যে আমি এমনিতেই প্রবলেম আরো বেশি করি। আপনার যে 39 কেজি ওজন কমানো, আপনি কাউকে যদি সাজেস্ট করেন, কি সাজেস্ট করবেন খাবারের ব্যাপারে বা বেসিক 2-3টা নিয়ম নীতির ব্যাপারে? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আমার যেভাবে আসলে ওয়েট কমেছে এটা সবার জন্য এটা প্রপার না। আমি খুব ওলটপালট ডায়েট করে কমাইছি, যেটার কারণে আমার মাথার চুল হাফ হয়ে গিয়েছে। আমি যদি শুরুর দিকে একটা ডায়েটিশিয়ানের আন্ডারে থাকতাম আমার এই সমস্যা হতো না। আমি নিজের থেকে করেছি দেখে আমার অনেক প্রবলেম হয়েছে। তো এখন আমি একটা প্রপার ডায়েটিশিয়ানের আন্ডারে আছি, উনি যেভাবে দিচ্ছে আমি ওভাবেই করছি এবং কোনো সমস্যা হচ্ছে না। তো কেউ যদি প্রপারলি ওয়েটটা কমাতে চায় আমি বলবো একজন ডায়েটিশিয়ানের আন্ডারে থেকে করতে। যেরকম আমাকে অনেকেই কমেন্ট দেয়, বলে যে আপু আপনি কি ডায়েট করেছেন সেটা আমাদের সাথে শেয়ার করেন। আমি কখনো শেয়ার করতে চাই না, কারণ সবার বডি সেম না। মানে আপনারটা আপনি অ্যাপ্লাই করেছেন কিন্তু অন্যের জন্য এটা ক্ষতির কারণ হতে পারে। যেরকম আমি অনেকে হচ্ছে শসা, টমেটো, গাজর, লেবু, ডিটক্স ওয়াটার এগুলা খায় ডায়েটে, আমি এগুলো কিছু সহ্যই করতে পারি না। যেমন আমি আমার ডায়েটে দুধ খেতে পারি না, তো আমার ডায়েটিশিয়ান আমাকে দুধের যে অল্টারনেটিভ জিনিস আছে সেটা আমাকে দিয়েছে। তো এটা তো আমি আরেকজনকে কিভাবে সাজেস্ট করব? সবার বডি সেম না, সবার বডি সেম ভাবে রিঅ্যাক্ট করে না।
ইভেন আমার এখন যে বডি ওয়েট আছে এখান থেকে আমার ডক্টর আমাকে বলেছে আরো 20 কেজি ওয়েট কমাতে হবে। খুব পার্সোনালি একটা প্রশ্ন করতে চাই, আপনি আমার বোনের মতো, সেই সম্মানটা রেখে একটা সময় যখন বডি শেমিং করতো বা সোশ্যাল মিডিয়া যখন লাইভে আসতেন অনেকে ট্রল করতো, সেই জায়গাটা থেকে এই যে নিজেকে একটু ওভারকাম করে একটা ফিট হিসেবে নিজেকে নিয়ে যাওয়া, এটা সুস্থতা এবং ওই শেমিংয়ের জায়গা থেকে উত্তরণ বা প্রশংসা পাওয়া, সেটাও কতটা বেশি আনন্দদায়ক? ভাই আমি এখনো আমার যে ওয়েট আছে আমি ফিট না। আর বডি শেমিং এর যে ব্যাপারটা, এখন আমি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করলে অনেকে অনেক কথা বলবেই, এটা আমার কখনোই গায়ে লাগে নাই। এবং আমি যখন যে ওয়েটে ছিলাম আমাকে নিজের কাছে অনেক বেশি সুন্দর লাগতো। আমার কাছে আমি যখন 119 কেজি ওয়েট ছিলাম তখন আমার কাছে নিজেকে অনেক বেশি সুন্দর লাগতো। এখনো আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি ভালো লাগে। কারো কোনো কথায় যে আমি ওয়েট কমায় ফেলবো ব্যাপারটা এরকমটা না। আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি ঠিকমতো মুভমেন্ট করতে পারতাম না, আমার অনেক বেশি কষ্ট হতো, এর জন্য আমি আমার ওয়েটটা লস করেছি। ফারিয়া, আমাদের যাদের টাকা আছে বা একটু সচ্ছল তারা অনেক খায়, কিন্তু আসলে কি টাকা থাকলেই বা সচ্ছল হলেই অনেক বেশি খাওয়া উচিত? আপনার কি মনে হয়? ভাইয়া দেখেন, আসলে পছন্দের যে জিনিসটা সেটা তো আসলে অনেক দামি কিছু না। ধরেন একটা 10 টাকা প্লেটের ফুচকা, এটা তো অনেক বেশি এক্সপেন্সিভ কিছু না, এটা আমি খাচ্ছি। তো এটা আপনার পছন্দের জিনিসের সাথে টাকার যে ব্যাপারটা, এটা আসলে কোনো, ফুচকা একটা ইমোশনের জায়গা, কিন্তু মোটা দাগে আপনার রেগুলার যে বাকি মিলগুলো সেখানেও তো অনেক রিচ ফুড বা অনেক দামি খাবার চলে আসে। না দুইটা মিলিয়ে কি আসলে কখনো ইয়ে হয়? আচ্ছা, ডায়েট আমি বলবো যে একটা নর্মাল মানুষের খাবার থেকে যারা ডায়েট করতেছে তাদের খরচ আরো অনেক বেশি। বাদাম খেতে হয়, এটা খেতে হয়, ওটা খেতে হয়, এক্সপেন্সিভ বেশি। এর থেকে নর্মাল খাওয়া সস্তা, যা যা ইচ্ছা তাই খেতে পারছি। যখনই ডায়েটে যাব, এই সানফ্লাওয়ার অয়েল খাও, এইটা খাও, বাদাম খাও, ভালো খাবার খাও, ডায়েটটা এক্সপেন্সিভ। মানে আপনি তো নিজের উপর অ্যাপ্লাই করলেন এবং হিউজ 40 কেজি, প্রায় 39-40 কেজি ওজন কমানো। আকিব ভাইয়ের উপর কি এটা আবার অ্যাপ্লাই করবেন নাকি? না, আমি বলবো যে আমি যখন অনেক বেশি মোটা ছিলাম তখন আকিব আমাকে কিছু বলে নাই। আমি যে ওয়েট কমাচ্ছি এটাতে ও কিছু বলে না। ও যে এত মোটা এটাতে আমার কোনো সমস্যা নাই, ও যতক্ষণ সুস্থ আছে। যখন আমি দেখবো কোনো সমস্যা তখন অটো আমি সবকিছু ওর বন্ধ করে দিব, ও চাক আর না চাক। বুঝতে পেরেছি। এমনিতে ভাইয়ের হাইটের সাথে বডির খুব বেশি অমিল যে ব্যাপারটা? না ভাইয়া, অনেক ওভারওয়েট, অনেক ওভারওয়েট। হ্যাঁ, ওকে কমাতে হবে। ও বলেছে যে, কারণ দেখা যায় কি ফ্যামিলিতে কেউ যখন আমাকে দেখে তখন ও সবচেয়ে বেশি বকা খায়, কি রে তুই শুকাচ্ছিস না কেন? এখন আপনি উদাহরণ হয়ে গেছেন, এখন ও প্রেসারে পড়ছে অযথা, কি রে তুই কবে শুকাবি? তো আলটিমেটলি ও খাওয়া কমায় নিয়ে আসতেছে। ওকে ফারিয়া আপু, এক সময় হচ্ছে কসমেটিক্স, কাপড় এইসব ব্যবসা দিয়ে নিজে শুরু করা, এরপর হচ্ছে অন্য প্রফেশনে আসলেন, ফুড ব্লগিং এ, সেটাও দেখলাম সাকসেসফুলি, খুব মজা করে খেলেন। এখন আবার ডায়েট কন্ট্রোল করে শুকিয়েও গেলেন। এখন আবার দেখছি যে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন শুকিয়ে যাওয়ার পরে। এই ব্যাপারটা কেমন আসলে? ভাইয়া ফুড ব্লগ চলবে, আমি যেদিন যেদিন চিট ডে করবো ফুড ব্লগ চলবে। কারণ কোনো একটা ব্লগ দিলেই সবাই খালি কমেন্ট দেয়, আপনার তো আগের মতো ভিডিও দেখি না। এখন তো আমি কাউকে বলতে পারতেছি না আমি তো আর আগের মতো খাই না, এখন আমি ডায়েট ব্লগ করব। এখন আমি সেটাই করতেছি যে আজকে আমরা এতটুকু ভাত নিচ্ছি, এটার উপর এতগুলা শাক, এরকম ভিডিও করছি। আর বাইরে ঘোরার যে ব্যাপারটা, আমাদের একটা ট্রাভেল এজেন্সি আছে, তো আমাদের দুজনের ঘোরার শখ থেকেই আসলে ট্রাভেল এজেন্সিটা দেওয়ার চিন্তা ছিল। তবে একদম ট্রাভেল এজেন্সিটা দেওয়ার যে মেইন রিজন সেটা একটু ডিফারেন্ট ছিল। ওকে, বুঝতে পেরেছি। সে জায়গায় আমি দেখছি যে আপনাদের প্রতিষ্ঠান ভীষণ ভালোই যাচ্ছে, অনেক ভিড় থাকে, ভিডিওস দেখি মাঝে মধ্যে। কিন্তু আমার যে জানার বিষয়টা, ট্রাভেলে গেলে রূপচর্চা তো মেয়েদের জন্য একটা মানে এটা নিত্য প্রয়োজনীয় একটা বিষয়, সেইটা কিভাবে টেক কেয়ার করেন বা ওখানে গিয়ে সেলুনে যাওয়া হয় কিনা? না, আমি আমার সাথে করে আমার মানে ছোটখাটো একটা বাসার সাথে নিয়ে যাই। মানে আমি যখনই দেশের বাইরে যাই আমার সাথে আমার কোলবালিশ যায়, এটা কনফার্ম যাবেই। এবং আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের যত প্রোডাক্ট আমি সাথে করে নিয়ে যাই। ইভেন বাংলাদেশ থেকে আমি ওয়েট ওভার করে নিয়ে যাই, বাইরে থেকে আর কিছু কি কিনে নিয়ে আসবো।
আমি মেকআপ স্কিন কেয়ার অনেক বেশি পছন্দ করি, সেটা আমি দেশে থাকি আর বিদেশে থাকি আমি জিনিসটা মেনটেন করি। আমাদের তো যাওয়া হয় না ছেলেদের অভাবে। না, ছেলেদের জন্য মানে আকিফকে আমি দেখি, আকিফ কিন্তু ঘরে ম্যানিকিওর পেডিকিওর করতে পারে না। ওর যে পায়ের নখ, ও বসে নখ কাটতে পারে না, ও পারে না। তো ও স্যালনে গিয়েই করে। ও হচ্ছে তানজিল জনি ভাইয়ার যে স্যালন লুক চেঞ্জ, ওখানকার সে রেগুলার ক্লায়েন্ট। দেশ বিদেশে ঘুরে বেড়ান, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কোনো জটিলতা ফেস করতে হয় কিনা? আসলে বাংলাদেশের পাসপোর্টটা মনে হয় যে ইমিগ্রেশনে দেখলেই কিভাবে তাকায়, মানে বিশেষ করে মালয়েশিয়াতে এরকম হয়। বাংলাদেশিদের ইমিগ্রেশনের জন্য টোটাল আলাদা লাইন। ইভেন দুবাইতেও যখন আপনি আবুধাবি থেকে বাংলাদেশে আসবেন, বাংলাদেশিদের জন্য এবং পাকিস্তানিদের জন্য আলাদা টার্মিনাল। এটা আমার খুব খারাপ লেগেছে। আমি যখন লাস্ট টাইম এসেছি আবুধাবি থেকে, বাংলাদেশি এবং পাকিস্তানিদের জন্য আলাদা টার্মিনাল। মানে নিজেকে খুব অসহায় মনে হয় ওই সময়। হ্যাঁ, ট্যুর এবং ট্রাভেলস নিয়ে যারা কাজ করে, এদের আসলে অনেক রকমের মানুষ নিয়ে কাজ করতে হয়। তো জটিলতায় পড়েছেন কিনা কোনো উল্টাপাল্টা চরিত্রের মানুষ নিয়ে? না না, আমাদের এখানে যে ক্লায়েন্টরা আসে সবাই আমার মেইনলি ভিডিও দেখেই আসে। আমরা গ্রুপ ট্যুরগুলা করে থাকি, আমরা সবাইকে নিয়ে একসাথে ঘুরতে যাই। এরকম আমরা একটা করে প্যাকেজ ছাড়ি যে ঈদের পর আমি আর আকিব ঘুরতে যাচ্ছি, আপনারা কে কে আমাদের সাথে যাবেন। তো লাস্ট রোজার ঈদের পরও আমরা 70 জনের একটা টিম সহ ইন্দোনেশিয়া ঘুরেছিলাম। এবং আজকে আমি এই শোতে আসার আগে অফিসে বসে প্ল্যান করছিলাম যে ঈদের পর আমরা কোথায় কোথায় যাব, বা উইন্টারে আমরা একটা গ্রুপ ট্যুর লঞ্চ করা যায় নাকি, সবাইকে নিয়ে ঘুরবো। আর ওরকম আসলে আমাদের ওরকম প্রবলেম ফেস করতে হয় না। এবং সামনে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করব, যারা স্টুডেন্টরা দেশের বাইরে পড়তে যেতে যাচ্ছে, আমরা এটা একটা নতুন কনসার্ন আসবে, এটা নিয়ে আমরা কাজ করব। এটা কিন্তু ঠিক, একটা সময় হাজব্যান্ড ওয়াইফ দুইজন ঘুরতে ঘুরতে কিন্তু আসলে ওই যে মানে নিউ কাপলের ওই ব্যাপারটা থাকে না, তখন কিন্তু আসলে গ্রুপের জায়গাটা অনেক শান্তি দেয় এবং বিভিন্ন বৈচিত্র্য। গ্রুপ ট্যুরটা অনেক বেশি আনন্দের, সবাই মিলে ঘুরতে গেলে খুবই মজা হয়। আপনার সাথে সেলফি তুলতে চায় না সবাই? সবার সাথে আমি গিয়ে গ্রুপ ছবি তুলি। এটা কি প্রমোশনের জন্য? না না, এটা প্রমোশনের জন্য না। আমি আসলে সবার সাথে ফ্রি হতে একটু সময় লাগে, আমি একটু ইন্ট্রোভার্ট, বাট যখন একবার ফ্রি হয়ে যাই ঠিক আছে। সেই জায়গা থেকে ভাইয়ের ট্যুর পার্টনার হিসেবে কেমন? ওর ট্যুর পার্টনার হিসাবে বেস্ট, ওর সাথে ঘুরতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমাদের প্রোগ্রামের যে নামটা ইউটার্ন, মানে একজন ফারিয়া নওয়াজ, সাধারণ ফারিয়া নওয়াজ বা সাধারণ উদ্যোক্তা থেকে আসলে ফারিয়া নওয়াজ হয়ে উঠলো কিভাবে? আমি যখন ফুড ব্লগগুলা দিতাম, আমি কিন্তু এমন না যে কোনো রেস্টুরেন্টে গিয়ে ফুড ব্লগ করতেছি, ভিডিও করতেছি, এমন না। আমার ভিডিওগুলো এরকম ছিল, আজকে রাত 3টা বাজে, এখন আমার অনেক ক্ষুধা লাগছে, এখন আমি ভাত আর গরুর মাংস খাবো। মানুষ এটা খুব পছন্দ করেছে এবং আমার সবচেয়ে বেশি ফলোয়ার যে ভিডিওটা থেকে এসেছে সেটা হচ্ছে আমি লেগ রোস্ট দিয়ে ভাত আর কাঁচামরিচ খেয়েছিলাম। মানে ফুড ব্লগের কারণে আমার ফলোয়ারটা অনেক বেশি বাড়ে, সবাই খুব পছন্দ করে। আর আমি চাই আসলে আমার কাজটা মানুষ চিনুক, আমাকে চেনার দরকার নেই। 10টা প্রশ্ন করব, খুব এক শব্দ উত্তর দিতে হবে। প্রিয় খাবার? ভাত। প্রিয় মানুষ? আকিফ। প্রিয় রং? কালো। কার ব্লগ দেখলে ভালো লাগে, নিজেকে সজীব মনে হয় বাংলাদেশের? পেটুক কাপলের ব্লগ দেখতে খুব ভালো লাগে। ওকে, ট্যুরে গেলে সবচেয়ে প্রিয় কোন দেশ? থাইল্যান্ড। থাইল্যান্ড কতবার গিয়েছেন? 30 বারের উপরে। তারপরে প্রিয় আছে? এখনো প্রিয়, আমি কয়েকদিন আগে এসেছি। কেন এই স্পেশালিটিটা? জানি না, আমি এত দেশে গিয়েছি, ওই জায়গাটা মনে হয় একটা অন্যরকম আনন্দ। আমি যদি রাস্তায়ও দাঁড়ায় থাকি ভালো লাগে, খুব পছন্দের জায়গা সেটা আমার। প্রিয় শিল্পী কি সবচেয়ে? তাহসান। ওকে, তাহসানের সাথে কি মিট আপ হয়েছে কখনো? একটা 2টা কনসার্টে দেখা হয়েছিল। তো প্রথম কনসার্টে উনি আসবে, এর জন্য হচ্ছে আমি না খেয়ে না দিয়ে কনসার্ট শেষে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। আরে তাহসান কি এটা জানে? আপনি তো ভীষণ পরিচিত। না, কিন্তু তখন আকিফের খুব বকা খাইছিলাম। মানে প্রেমিক সে,
হ্যাঁ আর এদিকে তাহসানের জন্য ফিট হয়ে পড়ে যাও। না তখন তো আমি না মানে এক্সাইটমেন্টে খাওয়া দাওয়া করা হয়নি, তো অটো সন্ধ্যাবেলা ও ব্যাটারি আমি শেষ। ভাবছিলাম অন্যটা, না যে অন্যটা প্রেমিক না, তোমার আমি ফিট হয়ে পড়ছো তাহসানের না জন্য। না এরকমটা কিছু না, খাওয়া দাওয়া করি নাই দেখে ফিট হয়ে পড়ে গেছিলাম। কোন গানটা প্রিয় তাহসানের সবচেয়ে? ওই যে বিন্দু আমি তুমি আমায় ঘিরে, ঘিরে, খুব চমৎকার ভালো। একটা গান। আপনার প্রিয় নায়ক কে আমাদের এই ইন্ডাস্ট্রিতে? আমার সাকিব খানকে ভালো লাগে। না, অনন্ত জলিলকে বলেছিলেন একবার, অনন্ত জলিলকে কি? উনি তো এখন সিনেমা রিলিজ করছে না, করলে আবার ফ্যামিলি নিয়ে দলবল নিয়ে হলে গিয়ে মজা করে দেখবো। শেষের কথা একদম, আপনাদের মতো যারা কাজ করেন বা দেশ বিদেশ ঘুরে বেড়ান, তারা একটা সময় বিদেশে গিয়ে সেটেল হয়ে যায়, আপনার পরিকল্পনা কি? না আমার এরকম কোনো পরিকল্পনা নাই। আমার নিজের দেশটা অনেক বেশি ভালো লাগে। নিজের দেশের মতো বাংলাদেশের মতো শান্তি, আরাম, চলাফেরার যে আরাম সেটা বিদেশে নাই। বিদেশের জীবনটা আসলে দেখতে অনেক ফ্যান্সি লাগে, বাট কষ্ট। আমার মনে হয় আমি অলস, আমার জন্য বাংলাদেশ ঠিক আছে, আমি বাইরে গিয়ে সার্ভাইভ করতে পারবো না, আমি কাজ করতে পারবো না, আমি বাংলাদেশে আমার ফুল সেট আপ, আমি বাইরে গিয়ে থাকতে পারবো না। ঘুরতে যাচ্ছি ঠিক আছে, বাট 7-8 দিন পার হলেই আমি পাগল হয়ে যাই, ভাত খাইতে হবে এখন। বাইরে অনেক দামি দামি রেস্টুরেন্ট আছে, কিন্তু আমাদের ভাত ডাল হবে না। ইভেন বিদেশের আলু ভর্তাও মজা না। দর্শক চ্যানেলের সাথে দীর্ঘ আড্ডায় ছিলেন ফারিয়া নওয়াজ। আমরা তার ব্যক্তি জীবন, ব্যক্তি পরিবর্তনের গল্প এবং ঠিক কোন ইউটার্নে তিনি ফারিয়া নওয়াজ হয়ে উঠেছিলেন সে কথাও কিন্তু তিনি বলেছেন। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অতিথির সাথে। আমাদের সাথেই থাকবেন।